আমরা আজকে এই সেশনটাতে দুটো আলোচনা করব। আমি একটু সকলের মনোযোগ আকর্ষণ করছি, দুটি বিষয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে আমরা যারা আজকে এই আয়োজনটি করছি, এটি মূলত ফেয়ার ফাইন্যান্স বাংলাদেশ নামে একটা কোয়ালিশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে। সুতরাং ফেয়ার ফাইন্যান্স বাংলাদেশ কি, ফেয়ার ফাইন্যান্স বাংলাদেশ কিভাবে অপারেশন করে এবং আগামী সময়ে আমরা জাস্ট ট্রানজিশনের ক্ষেত্রে কিভাবে কাজ করতে চাই সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। দ্বিতীয়ত আমরা আলোচনা করব, আমরা ইতিমধ্যে বাংলাদেশে ফিনান্সিয়াল সেক্টরে একটা বেসলাইন সার্ভে করেছি যে বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টর মূলত ব্যাংকগুলো আসলে বাংলাদেশে জাস্ট ট্রানজিশনের ক্ষেত্রে কতটা প্রস্তুত রয়েছে এবং বাংলাদেশে ফেয়ার এবং সাস্টেনেবল ফিন্যান্সের জন্য ব্যাংকগুলোর এই মুহূর্তে কী ধরনের অবকাঠামো রয়েছে। তা আমরা আলোচনায় চলে যাই। আমি শুরুতে আলোচনা করার জন্য অনুরোধ করব, প্রেজেন্টেশন দেওয়ার জন্য অনুরোধ করব ডক্টর কাজী মারুফুল ইসলাম, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সাথে তিনি আমাদের গবেষণা টিমের নেতৃত্ব দিচ্ছেন। মারুফ ভাই একই সাথে প্রেজেন্টেশন দিবেন, একই সাথে আমাদের এই সেশনে চেয়ারের দায়িত্ব পালন করবেন। আজকে যে উপস্থাপনাটা এখানে করতে চাচ্ছি সেখান থেকে আসলে আমাদের কনফারেন্সের যে ভেন্যু, যে মানুষের কাছে তার যে পাওয়ার অর্থাৎ তার যে এনার্জির তার অধিকারটাকে ফেরত দেওয়া, অর্থাৎ এনার্জি অ্যাজ সাচ দুটো ডোমেইনে বিরাজ করে। একটা হচ্ছে যে এনার্জির যে চরিত্র, মানে এনার্জি পাওয়ার এই সেক্টরের যে চরিত্র, সেটাতে প্রথমত এটা বিলং করে হচ্ছে যে ইঞ্জিনিয়ার্সদের উপরে, যারা প্রোডাকশন সিস্টেমের সাথে কাজ করে তাদের কাছে। আর দ্বিতীয়ত এটা যেহেতু খুব হেভি ইনভেস্টমেন্ট লাগে, ফলে এটার দ্বিতীয় জায়গাটা এটা বিলং করে, মানে আলোচনার জায়গাটা বিলং করে হচ্ছে যে ইনভেস্টরদের কাছে, কোম্পানিদের কাছে, প্রাইভেট সেক্টরের কাছে যদি আরও বলি, বা পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, ইনভেস্টরদের কাছে। ফলে এই দুটো জায়গা, একটা হচ্ছে যে ব্যাংক, তারপরে বড় বড় কোম্পানি, কর্পোরেট, আরেকদিকে হচ্ছে যে ইঞ্জিনিয়ার, মেকানিক, টেকনিক্যাল, ইলেকট্রিক ইত্যাদি। এই দুটো জায়গার এমন একটা চরিত্র থাকে যে চরিত্রটা সাধারণ জনগণের কাছ থেকে এটা থেকে বিচ্ছিন্ন করে ফেলে এটা নিয়ে কথা বলার ক্ষেত্রে। আর কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটার যারা এন্ড ইউজার, অর্থাৎ যারা এটাকে কাজে লাগায় জীবনে, অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবন যাপন করার জন্য, আমাদের জীবনকে চালিয়ে নেওয়ার জন্য, আমাদের জীবিকা চালিয়ে নেওয়ার জন্য, আমাদের উৎপাদনশীলতাকে সক্রিয় রাখার জন্য যারা যুক্ত, তারা হচ্ছে মানুষ, সাধারণ মানুষ, আমার আপনার মতন প্রাত্যহিক জীবনের আট পৌরে যদি বলি আমরা, এই সব সাধারণ মানুষরা এটার কনজিউমার যদি বলি কনজিউমার, এটার উৎপাদনের সাথে যদি যুক্ত থাকি যে শ্রমিক তারা, এবং এটার যে প্রভাব, এটার যে ইম্প্যাক্ট পড়ে এই পুরো উৎপাদন এবং ব্যবহারের ফলে পরিবেশের উপর যে প্রভাব পড়ে, সেই প্রভাবের ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ। কিন্তু সাধারণ মানুষ তারা এই আলোচনার মধ্যে সাধারণত ঢুকতে পারেন না। ফলে আমরা এই কনফারেন্সের যে মূল স্লোগান, যে আসলে এই ক্ষেত্রটিকে, এই ব্যবস্থাপনাটিকে এমন কিছু পরিবর্তন করা দরকার যেটা মানুষের অধিকার, মানুষের ইস্যুগুলো, সাধারণ মানুষের জায়গাটা এখানে যেন প্রতিষ্ঠিত হয়। তো সেরকম জায়গা থেকে আমার এই ছোট্ট প্রেজেন্টেশন। আমি আই উইল বি ভেরি ব্রিফ এবং খুবই ব্রডলি আপনারা সবাই আলোচনাতে যাতে অংশ নিতে পারেন সেরকম আমরা সরল করে আমি আমার ছোট প্রেজেন্টেশনটা শেষ করার চেষ্টা করব। তো যেটা মূলত আমি জাস্ট একটু বলে দিই যে ফেয়ার এবং সাস্টেনেবল ফাইন্যান্সিং সিস্টেম, নট এক্স্যাক্টলি এনি পার্টিকুলার ফাইন্যান্স। আমরা ওভারঅল ফাইন্যান্সিং যে আর্কিটেকচারটা আছে, অর্থাৎ এটার মধ্যে সরকার, বেসরকার, এটার মধ্যে রেগুলেটরি, মানে যে এই গ্রেটার যে ইকোসিস্টেমটা আছে, অর্থাৎ এই জ্বালানি এবং বিদ্যুৎ তৈরির যে সার্বিক যে একটা ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমের মধ্যে ন্যায্যতা এবং সাস্টেনেবিলিটিতে কনসার্ন কি, অর্থাৎ টেকসই করা, অর্থাৎ যে প্রক্রিয়াটি আমরা ইনস্টল করতে যাচ্ছি বা যে প্রক্রিয়াটি আমরা ব্যবহার করব, তার যেমন একটা টেকসইয়ের ব্যাপার, আরেকটা মূল কনসার্নটা হচ্ছে যে এটা যেন এমনভাবে সাস্টেনেবল করা যে আমার বর্তমান প্রজন্মের প্রয়োজন মিটিয়ে আমার যেন ভবিষ্যৎ প্রজন্মের যে প্রয়োজন থাকবে সেটাকেও আমরা কম্প্রোমাইজ না করি। অর্থাৎ এটার যে সাস্টেনেবিলিটি কনসার্ন, অর্থাৎ যেটা পরিবেশের দিক থেকে যে আমাদের উদ্বেগ, সেই জায়গাটি নিশ্চিত
জন্য আমরা ওভারঅল ফাইন্যান্সিং সিস্টেমটা নিয়ে এবং সেটাকে ন্যায্য এবং ওই অর্থে ন্যায্য এবং টেকসই করার জন্য আমরা কি করতে পারি, আমাদের কয়েকটা পরামর্শ আমরা আমাদের যেটা বলেছেন মাসুদ ভাই, যে এটা একটা স্টাডি হয়েছিল, একটা বেসলাইন স্টাডি হয়েছিল। সেই বেসলাইন স্টাডিটার পরে এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ আমরা কীভাবে এখান থেকে একটা কিছু পলিসি ডকুমেন্ট তৈরি করতে পারি, যেটা নিয়ে আমরা সরকারের সাথে বা কনসার্ন অন্য পার্টিগুলোর সাথে, পার্টিকুলারলি আমাদের দেখবেন আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো আমাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং ইনস্টিটিউশন যেগুলো আছে, আইএফসি, ফাইন্যান্সিং কর্পোরেশনস বা যেগুলো এন্টিটিস আছে, নট অনলি মানে একটা কোনো না, এটার সাথে আবার মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক যেগুলো আছে, যেমন আমাদের ওয়ার্ল্ড ব্যাংক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, অনেক ক্ষেত্রে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে, এদের যে সমস্ত ফাইন্যান্সিং, অর্থাৎ সরকার এবং এই পক্ষগুলো এবং একই সাথে কর্পোরেট যারা প্রাইভেট সেক্টর যারা ইনভেস্টর আছেন, তাদের এই সার্বিক যে ক্ষেত্রটি আছে, তাদের যে ইকোসিস্টেম আছে, ওদেরকে রেগুলেট করার যে পদ্ধতি পন্থা আছে এবং এদের সাথে এনগেজড হওয়ার যে সিভিল সোসাইটি, অন্যান্য অ্যাক্টিভিস্ট গ্রুপ যারা আছে, এই পুরো ফ্রেমওয়ার্কটাকে, পুরো আর্কিটেকচারটাকে মাথায় রেখে আমরা একটা ছোট পলিসি ব্রিফ তৈরি করার চেষ্টা করেছি। আমি একটু আগাই যাই যাতে আমরা সময়টা কাভার করে ফেলা। আপনারা জানেন আমি কনটেক্সটের ক্ষেত্রে দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের কনটেক্সটের ক্ষেত্রে এই নতুন করে এই বিষয়টি গুরুত্বপূর্ণ দুটো কারণে। একটা হচ্ছে যে আমরা একটা পলিটিক্যাল একটা ট্রানজিশনের মধ্যে আছি, এটা প্রথম রাখা দরকার, যে এটা হচ্ছে ডমিনেন্ট একটা ইস্যু এই মুহূর্তে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে অবশ্যই একটা কন্টিনিউয়াস একটা আমাদের ইকোনমির যে অবস্থা, সেখানে একটা গ্রোথ ড্রাইভ আছে, যে আমাদের অর্থনীতিটাকে আমরা আরও বাড়াতে চাই, কারণ আমাদের এখানে প্রচুর কর্মসংস্থানের সংকট আছে, আমাদের দারিদ্র্য আছে, আমাদের প্রচুর বিনিয়োগ লাগবে। ফলে অর্থনীতিতে একটা গ্রোথ ড্রাইভ আছে, মানে ইনার একটা অ্যাপেটাইট আছে এবং ড্রাইভ আছে, সেটা আমাদের কনটেক্সটের আরেকটা ঘটনা। কিন্তু একই সাথে আমরা গত 15-20 বছর ধরে, কিংবা বলা যেতে পারে গত 30 বছর ধরে যে ইকোনমিক ট্র্যাজেক্টরির মধ্যে আছে, যে অর্থনৈতিক উন্নয়ন ধারার মধ্যে আছে, সেই ধারার কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পরিবেশের জায়গাগুলোকে মাথায় রাখেনি। পরিবেশের যে মূল্য দিতে হচ্ছে এই অর্থনৈতিক ধারার ফলে, সেটা আমরা খুব বিবেচনা করিনি। এবং একই সাথে এই অর্থনৈতিক উন্নয়ন, যদি কোট আনকোট উন্নয়ন শব্দটাকে যদি বলি, তার ফলে যে সমাজে যে ইনইকুয়ালিটি ক্রিয়েটেড হয়েছে, যে এক্সপ্লয়টেশনটা হয়েছে, সেটাও মিটিগেশনের ব্যাপারে যথেষ্ট মনোযোগ দেয়নি। ফলে এই কনসার্নগুলোকে আমরা, অর্থাৎ বাংলাদেশের যে কনটেক্সটে আমরা ফেয়ার অ্যান্ড সাস্টেনেবল ফাইন্যান্সের কথা বলছি, সেই কনটেক্সটের মধ্যে এই ইস্যুগুলো রয়ে গেছে। তো সেটাকে মাথায় রেখে, যেহেতু আমরা দাবি করছি বা আমরা আশা করছি বা মনে করছি যে এই মুহূর্তে একটা নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হয়েছে, যে আমরা অনেক কিছু পুরনো যেভাবে দেখতাম সেগুলোকে একটু ঝালাই করার সুযোগ এসেছে এবং নতুন করে দেখার সুযোগ এসেছে। ফলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে, সেই মোমেন্টামটাকে কাজে লাগিয়ে আমরা এই পাওয়ার এনার্জি সেক্টরেও যদি এটাকে সাস্টেনেবল এবং ফেয়ার করার উদ্যোগগুলো নিতে পারি, তাহলে সেটা হয়তো, মানে এটা হয়তো লোহাটা যথেষ্ট খানিকটা গরম হয়তো এই মুহূর্তে, যেটাকে আঘাত করলে হয়তো প্রয়োজনীয় ফলাফল আসতে পারে বলে আমরা ভাবছি। তো এই ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে যেমন এটার মধ্যে আপনারা জানেন যে আমরা বলছিলাম যে ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, অনেক লিজিং কোম্পানি, অনেক ইনভেস্টমেন্ট কোম্পানি, অনেক ইকুইটি কোম্পানি আছে, ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজ আছে, এরা মিলাই হচ্ছে আমাদের টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টর। এই ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে রেগুলেট করার মধ্যে বা এটার একটা গ্রিন ফাইন্যান্সিং বা সাস্টেনেবল ফাইন্যান্সিং ক্ষেত্রে আমাদের তেমন কোনো আলাদা উদ্যোগ নেই। একমাত্র আমরা দেখেছি, অফকোর্স আমাদের যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান যেখানে ছিল, এবং আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যে আমাদের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট অনুযায়ী যদি আমরা কাজ করতাম এবং আমাদের পরিকল্পনাগুলোকে যদি অ্যালাইন করতে পারতাম, তাহলে সাস্টেনেবিলিটি কনসার্নটা অ্যাটলিস্ট অনেক জায়গায় আসার কথা। কিন্তু তার রিফ্লেকশন আমরা দেখিনি। ওরকম ওভারআর্চিং জায়গাতে কিছু ছাড়া কথা ছাড়া এটার বাস্তবে প্রয়োগযোগ্য বিধি, নিয়ম, রীতি সেই জায়গাতে তেমন কিছু আসেনি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা সাস্টেনেবল ফাইন্যান্স পলিসি যেটা করেছিল, সেখানে একটা 5% লং টার্ম গ্রিন ফাইন্যান্সিংয়ের একটা কমিটমেন্ট তারা জেনারেট করতে বলেছিলেন আমাদের ফাইন্যান্সিং ইনস্টিটিউশনগুলোকে, যদিও সেটার পর্যন্ত আমরা তার রেসপন্স খুবই কম দেখেছি। ফলে ওভারঅল আমরা দেখেছি যে আসলে এই ফেয়ার এবং সাস্টেনেবল করার ক্ষেত্রে ফাইন্যান্সিংকে, সেটার তেমন কোনো বন্দোবস্ত
আমাদের বাংলাদেশের বর্তমান রেগুলেটরি ফ্রেমওয়ার্কে কিংবা ইনভেস্টমেন্ট যে ইকোলজিটা আছে, এই ইকোসিস্টেমটা আছে, সেখানে বিরাজ করছে না। এরকম একটা কনটেক্সটে আমরা যদি বলি যে আমরা কি করতে চাই, কি করা দরকার, সেটা এক নাম্বার হচ্ছে যে গভর্নেন্স এবং ওভারসাইটের জায়গা থেকে যে স্ট্রেংথেন রেগুলেটরি ফ্রেমওয়ার্কস টু এনফোর্স সাস্টেনেবিলিটি ম্যান্ডেট অ্যান্ড রিডিউস ইনএফিসিয়েন্সিস। অফকোর্স গভর্নেন্স স্ট্রাকচারটা এটাকে যেমন মানে সঙ্গত কারণেই বলতে হবে যে নন পারফর্মিং লোনস যেটা আছে সেটা সিভিয়ার একটা অবস্থা আছে, সেটা শুধুমাত্র এই সেক্টরে ইনভেস্টমেন্ট না, এটা ওভারঅল আমাদের যে ফাইন্যান্সিং সিস্টেমটা আছে সেটার উপরে চাপ প্রয়োগ করেছে, সেটার ফলে ওভারঅল ইকোনমির উপরে একটা ভয়ঙ্কর রকমের প্রেশার তৈরি করেছে এই নন পারফর্মিং লোন। ফলে এইটাকে স্ট্রিমলাইন করার জন্য যে পর্যাপ্ত মানে ল আছে, কিন্তু লগুলোকে এনফোর্স করা এবং সেটার ওভারসাইট করা, রেগুলারলি মনিটর করা, সেই জায়গাতে ঘাটতি আছে, সেটা তৈরি করা। এবং অফকোর্স ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস ফর দ্য আন্ডারসার্ভড গ্রুপস লাইক ইনক্লুডিং এন্টারপ্রেনার লাইক উইমেন এন্টারপ্রেনার্স এবং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস যেগুলো আছে তাদের ক্ষেত্রে এটাকে এক্সপ্যান্ড করার আমরা সুপারিশ করি। এবং আরও অনেকগুলো টুলস বা ইনস্ট্রুমেন্ট তৈরি করার কথা, যেমন এনকারেজ ডেভেলপমেন্ট অফ গ্রিন বন্ডস, সাস্টেনেবিলিটি, সেটা একটা রাস্তা হতে পারে। এবং নেশন ওয়াইড এই এজেন্সিগুলোর সাথে আমাদের কাজ করে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এবং অ্যাট দ্য সেম টাইম যারা ওভারসাইট করবেন এই সেক্টরের বাইরে তাদেরও ক্যাপাসিটি বিল্ডিংয়ের দরকার, যে তারা কোন কোন জিনিসগুলো তারা দেখতে পারেন। এবং অফকোর্স যে ডিজিটাল টেকনোলজি আছে সেটারও অর্থাৎ অটোমেশন করা প্রয়োজনীয় জায়গাগুলোতে, এটা যাতে ইনএফিসিয়েন্সি কমার সম্ভাবনা থাকে এবং ট্রান্সপারেন্ট করার সুযোগ থাকে সেটা রাখা। তো এগুলো আমরা ডিটেল আউট করেছি, কিন্তু মোটা দাগে এই জায়গাগুলো হচ্ছে আমাদের কামিং রিফর্মের জায়গা। ফাইন্যান্সিয়াল পলিসিতে ক্লাইমেট চেঞ্জটাকে আলাদা করে অর্থাৎ এটাকে এমবেড করা, অর্থাৎ এটাকে উল্লেখযোগ্যভাবে এটাকে নিয়ে আসা, এবং গ্রিন ফাইন্যান্সিংয়ের জন্য টার্গেট ফিক্স করা এবং অ্যালাইন লোকাল ফাইন্যান্স ট্যাক্সোনমিজ উইথ দ্য ইন্টারন্যাশনাল ট্যাক্সোনমি, সেটা করা হচ্ছে ইমিডিয়েটলি। আমাদের এটা করলেও খানিকটা দূর আমরা যেতে পারি। তো এটা বলে আমরা শেষ করতে চাই যে এরকম একটা যদি কনটেক্সট হয় তাহলে আমাদের মতন সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো তারা কি করতে পারে, অর্থাৎ যারা ইনভেস্ট করছেন না বা তাদের আমরা কি করব, আমরা এটা কোথায় কাজ করতে পারি। তো ডেফিনেটলি সিভিল সোসাইটির যে ক্লাসিক কাজ, যে রাষ্ট্রকে প্রশ্ন করা, অর্থাৎ যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক কাজ করছে তাকে নজরদারি করা, ওয়াচডগ করা, তো সেটা হচ্ছে একটা জরুরি কাজ। কিন্তু যেহেতু এখানকার পার্টিগুলো খুব স্ট্রং, অর্থাৎ এখানে যে প্রাইভেট সেক্টর ইনভলভ, যে ইন্টারন্যাশনাল প্লেয়াররা ইনভলভ এবং যে পাবলিক সেক্টর ইনভলভ, তারা অনেক 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 শক্তিশালী, অন্য যে কোনো খাত থেকে এটা শক্তিশালী, কারণ এটার মধ্যে হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার। ফলে তাদের সাথে ঠোকাঠুকি করার জন্য যে যথেষ্ট রকমের শক্তি, সেই শক্তিটা খুব গুরুত্বপূর্ণ, সেই শক্তিটা জেনারেট করা সিভিল সোসাইটির জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং সেটার জন্য ডেফিনেটলি ক্যাপাসিটি বিল্ডিং একটা অন্যতম কাজ, যেটা আমাদের কনফারেন্স অনেকটা সেই পারপাসে সার্ভ করে। আরেকটা হচ্ছে যে আমাদেরকে যূথবদ্ধ হওয়া, অর্থাৎ একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যে প্ল্যাটফর্মটা শক্তিশালী হয়ে একটা শক্তিশালী ভয়েস বা কণ্ঠ বা প্রতিবাদ তৈরি করার সামর্থ্য তৈরি করতে পারে। পার্টনারশিপ, অফকোর্স ওই সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর সাথে আমাদের পার্টনারশিপে বাংলাদেশ ব্যাংকের সাথে এনগেজমেন্টে যাওয়া দরকার, অন্যান্য মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলোর সাথে তাদের সাথেও আমাদের এক ধরনের এনগেজমেন্টে যাওয়ার সুযোগ আছে এবং সেটা করতে হবে। মানে তাদেরকে লাইনের বাইরে না রেখে, মানে সাইড লাইনে না রেখে তাদের সাথে এনগেজমেন্টে যাওয়ার কথা সিভিল সোসাইটি সংগঠনগুলো ভাবতে পারে। এবং অফকোর্স ট্রান্সপারেন্ট রিপোর্টিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং অফ সাস্টেনেবিলিটি পারফরমেন্স, এটা সিভিল সোসাইটি থেকেই আমরা গ্লোবালি এটার ইন্ডিকেটরগুলো ঠিক করা আছে, আমরা তার সাথে লোকাল কনটেক্সট যোগ করে আমরা সাস্টেনেবিলিটির ইন্ডিকেটর ঠিক করতে পারি এবং সেই ইন্ডিকেটর অনুযায়ী কন্টিনিউয়াসলি আমরা মনিটর করতে পারি এই ইনভেস্টমেন্টের। তো সেই আশা রেখে আমি আবারও আমার অ্যাপোলজি প্লেজ আপনাদের কাছে রাখছি, দিয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করছি। ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। মারুফ ভাই চেষ্টা করেছেন খুবই ব্রিফ একটি ধারণা দেওয়ার জন্য আমরা যে কাজগুলো করেছি সেগুলোর আমরা কোথায় আছি এবং আমাদের দিক থেকে কি পরামর্শ। সো আমরা কাজটা কি করে করব, কেন এটা গুরুত্বপূর্ণ, জাস্ট ট্রানজিশনের সাথে আমরা কি করে মেলাবো, সেটা নিয়ে একটু সাদমান ভাই কথা বলবেন। সাদমান ভাই লিড ফেয়ার ফাইন্যান্স বাংলাদেশ, উনি কাজ করেন অক্সফাম বাংলাদেশে। আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড আবারও অভিনন্দন জানাচ্ছি আজকে এখানে আসার জন্য সবাইকে। সো এত যে বড় বড় মেগা প্রজেক্টসগুলো চারপাশে হচ্ছে,
অনেক সময় নিজস্ব ইনভেস্টমেন্ট থাকে, অনেক সময় ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস করে থাকে। ইনফ্যাক্ট ডিফারেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনও অনেক সময় ইনভেস্টমেন্ট করে থাকে মেগা মেগা প্রজেক্টগুলোতে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ে, যেগুলো সামহাউ রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ দ্যাট উই আর ফেসিং টুডে। তো এই সকল জায়গাতে আসলে আমাদের দেশে ব্যাংকিং সেক্টরগুলা, আমরা জানি যে আমাদের দেশ রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওপর অনেক বেশি নির্ভরশীল, তাই না? অ্যান্ড সেইখানে যে পরিমাণ এনার্জি দরকার হয় অ্যান্ড যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্টও সেখান থেকে বের হয়, এটা কি আমরা ট্র্যাক করি? বা সেখানে যে পরিমাণ আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ইনভেস্টমেন্টগুলো যায়, সেগুলোকে আমরা ট্র্যাক করতে পারতেছি? আর দোজ ইনভেস্টমেন্টস ট্রেসেবল অর ট্রান্সপারেন্ট এনাফ, বা এনাফ আমরা যে বলি যে রিনিউয়েবল শিফটিং করতেছি স্লোলি পাওয়ারটাকে, সো ওই শিফটিংটা করার জন্য আসলে আমার কমিউনিটিতে যে ইম্প্যাক্টটা পড়তে পারে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। একটা জায়গায় একটা কোল ফ্যাক্টরি আছে, সেখানে 10 থেকে 15,000 মানুষ কাজ করে, আমি স্লোলি ওইটা পুশ করতেছি এখনকার আমাদের গ্লোবাল এজেন্ডা অনুযায়ী, ইউ হ্যাভ টু স্টপ দ্যাট ফ্যাক্টরি, তাই না? এটা হচ্ছে আমার মোদ্দা কথা। ওটা বন্ধ করতে গিয়ে যে আমার 20,000 মানুষের লাইভলিহুড চলে যাবে, সো ওটাকে আমি কীভাবে অ্যাড্রেস করব? ইজ আওয়ার কান্ট্রি, ইজ আওয়ার ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইজ আওয়ার রেগুলেটরি বডিজ আর রেডি ফর দ্যাট? এই সব জিনিসগুলো নিয়েই হচ্ছে ফেয়ার ফাইন্যান্স বাংলাদেশ কাজ করা শুরু করেছে। সো যেহেতু আমাদের ইনভলভমেন্ট সরাসরি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটসের সাথে প্লাস গভর্নমেন্টের সাথে, সো আমি জানি না এখানে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট রিপ্রেজেন্টেটিভস আছে কি না, বাট আমার মাই ইনিশিয়াল আর্জ টু দেম ইজ যে আমরা আসলে উই আর নট আ ডিফারেন্ট পার্টি অর এনিমিজ, উই আর ইউর অ্যালাইজ। বেসিক্যালি আমরা একসাথেই কাজ করব আপনাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে যতটুকু ফাইন টিউন করা যায়, যাতে কিনে আমাদের নেক্সট জেনারেশনগুলা পানের নিচে বসবাস না করে। দিস ইজ দ্য ওয়ান এরিয়া দ্যাট আইড লাইক টু স্ট্রংলি এমফাসাইজ অন আর কি। এরপরে আমরা আসি হচ্ছে সাস্টেনেবল ফাইন্যান্স করার জন্য আসলে ফেয়ার ফাইন্যান্স বাংলাদেশ কীভাবে সাহায্য করতে পারে আমাদের দেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোকে। যেহেতু মাসুদ ভাই একটু আগে বললো যে আমরা ব্যাংক পলিসি অ্যাসেসমেন্ট করব, যেহেতু ফেয়ার ফাইন্যান্সের জার্নি শুরু হয়েছে আমি বললাম 2009 সাল থেকে, এটা হচ্ছে 2024 সাল। তো আমরা এই সময়ের মধ্যে বিভিন্ন ইয়ারে বিভিন্ন দেশে এই সাস্টেনেবল ফাইন্যান্স এই জিনিসটা প্রিপেয়ার করার জন্য, এক একটা দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে এইভাবে সুন্দরভাবে সাজানোর জন্য অনেক রিসার্চ করেছি। সেই রিসার্চের এভিডেন্সগুলো গ্যাদার করা হয়েছে, সেগুলোকে ফাইন টিউন করা হয়েছে ডিফারেন্ট কান্ট্রি কনটেক্সটে, ডিফারেন্ট পার্সপেক্টিভে। তারপরে আমরা কিছু টপ নচ মেথোডোলজি বিল্ড করেছি। সেই মেথোডোলজিগুলো ধরে বাংলাদেশের কনটেক্সটে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, আমাদের রিসার্চাররা এবং আমরা সেগুলোকে ফাইন টিউন করে সেই ব্যাংকদের সাথে ব্যাংক পলিসিগুলো অ্যাসেসমেন্ট করবো একসাথে। সেটা আমাদের শুরু হবে খুব তাড়াতাড়ি, জানুয়ারি থেকে। সো সেই ব্যাংক পলিসি অ্যাসেসমেন্টগুলো হচ্ছে আমাদের একদমই ইনিশিয়াল স্টেপস, বেবি স্টেপস বলতে পারেন। এই অ্যাসেসমেন্টের পরে ব্যাংকগুলোর সাথে মাল্টিপল টাইমস ডায়ালগস হবে, বায়োলেটারাল মিটিংস হবে, গভর্নমেন্টের সাথে মিটিংস হবে, সেন্ট্রাল ব্যাংকের সাথে মিটিংস হবে, অ্যান্ড দেন উই উইল কাম টু আ ফাইনাল ডিসিশন আর কি। সো উইথ দিস কনটেক্সট আমি এখানে আমার পার্ট শেষ করতেছি, and I'll hand over to Masood bhai, and thank you everyone for participating today. থ্যাংক ইউ ভেরি মাচ। শাকিব ভাই মূলত ফেয়ার ফাইন্যান্স নিয়ে কী করে বাংলাদেশে ফেয়ার ফাইন্যান্স কাজ করবে সেটি নিয়ে আলোচনা করেছেন। আমরা আবারও আলোচনায় যাই। তো প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে যে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি আমরা চিন্তা করি, তারা আসলে কিভাবে কাজ করে, তারা আসলে রিসোর্স মোবিলাইজ করে। কার রিসোর্স? আপনাদের রিসোর্স এবং আমার রিসোর্স ফর এক্সাম্পল। সেই রিসোর্স মোবিলাইজ করেই দেন তারা আসলে লোন দেয়। সো তাদের বিজনেসটা হচ্ছে দে উড লুক ইনটু দ্য লিস্ট রিস্কি এভিনিউস যেখানে তারা ইনভেস্ট করবে। হাউএভার এখন যেটা হচ্ছে যে সেটার সাথে বাস্তবিক প্রয়োজনে, এবং আমরা যেহেতু ক্লিন এনার্জি ট্রানজিশনের কথা বলছি, গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলছি, এবং অন্য দিক থেকে ইকোনমিক কম্পিটিটিভনেসও যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে গ্র্যাজুয়ালি সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেই অ্যাভিনিউ আছে সেটাই আসলে কম্পিটিটিভ। সো সেদিকে তারা গ্র্যাজুয়ালি যাচ্ছে। এবং আমাদের দেশের ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা যদি বলি, তাহলে একটা জায়গা হচ্ছে পজিটিভ, বা আই উড সে এটা একটা ফার্স্ট স্টেপ ছিল। বাংলাদেশ ব্যাংকই ওয়ান অফ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংকস ইন দ্য ওয়ার্ল্ড যারা গ্রিন ফাইন্যান্সিংটা চালু করে 2009, এবং বেশিরভাগ
দেশই বলা চলে, বেশিরভাগ, সবার কথা বলছি না, বেশিরভাগ দেশ তারা আসলে সেটা ফলো করে। ফলো মানে আমাদের প্রসেসটা ফলো করেনি, যে গ্রিন ফাইন্যান্সটাকে যে আনতে হবে, ইন্টিগ্রেট করতে হবে ফাইন্যান্সিং সিস্টেমে বা সাস্টেনেবল ফাইন্যান্সকে, সেটাকে বাংলাদেশ ব্যাংকই আসলে অনেকটা লিড করেছে বলা চলে। সো ইন দ্যাট সেন্স ইট ওয়াজ এ গুড ইনিশিয়েটিভ। পরবর্তীতে যেটা হয়েছে, গ্র্যাজুয়ালি বাংলাদেশ ব্যাংক তার গ্রিন ফাইন্যান্সিং পোর্টফোলিওতে নাম্বার অফ প্রোডাক্টস বাড়িয়েছে। ব্যাংকগুলোর জন্য টার্গেট ফিক্স করেছে, যেটা কিনোট প্রেজেন্টেশনও এসছে, 5% টার্ম লোন যেটা বলা হয়, বাট এটাকে আরেকটু সেগ্রিগেট করা হয়েছে ভেরি রিসেন্টলি, সেটা অবশ্য আমাকে দেখতে হবে, সেটা আমি দেখিনি, আসলে সময় পাইনি, কিছুটা সেগ্রিগেট করেছে তারা। এখন যেটা হচ্ছে যে আমরা যদি ওভারঅল জিনিসটা চিন্তা করি যে 5%, তাহলে অ্যাজ এ টার্গেট এটাকে আসলে খুবই কম বলা চলে, কারণ আমাদের যে প্রয়োজন সেই অনুযায়ী আমরা যদি আমাদের রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্সিংয়ের কথাও বলি, রিনিউয়েবল এনার্জির যে হিউজ ইনভেস্টমেন্ট প্রয়োজন সেটার কথা চিন্তা করলেও এটা আসলে খুবই অপ্রতুল। অন্যান্য শুধু রিনিউয়েবল এনার্জি না, এনার্জি এফিসিয়েন্সি যদি বলি, এবং আদার্স যেই ক্লাইমেট মিটিগেশন যে প্রজেক্টগুলো আছে সেটার ক্ষেত্রেও। তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে যে ব্যাংক আমাদের এই ধরনের ক্যাপিটাল ইন্টেন্সিভ যে প্রজেক্টগুলো আছে রিনিউয়েবল এনার্জির মতো, এই ধরনের প্রজেক্টে কিন্তু এই ধরনের আমাদের যে কমার্শিয়াল ব্যাংক আছে এদের রোল কিন্তু, পার্টিকুলারলি আমি লার্জ প্রজেক্টের কথা বলছি, তাদের রোল কিন্তু লিমিটেড। কারণ হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ যে প্রজেক্ট, যেগুলো হচ্ছে ধরেন 100 মেগাওয়াটের প্রজেক্ট, সেখানে 700-800 কোটি 1000 কোটি টাকা, সেখানে ট্র্যাডিশনাল ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে আসলে ফাইন্যান্সিং করাটা কঠিন। সেক্ষেত্রে গ্রিন বন্ড এবং আদার ইনস্ট্রুমেন্ট, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, এমডিবি মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকস, সো মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকসের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেটা কনসিডার এগেইন, এর আগেও আরেকদিন উদ্বোধনী যেটা ছিল সেখানেও বলার চেষ্টা করেছিলাম যে এর আগে ব্রিক ক্লিনের ট্রান্সফরমেশনের জন্য বাংলাদেশ ব্যাংক একটা ডেডিকেটেড ফান্ডিং ক্রিয়েট করেছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেল্প নিয়ে। সো সিমিলার কাইন্ড অফ থিং সেটা করা যেতে পারে, বাট সেটা আরেকটা পার্সপেক্টিভ। কিন্তু আমরা যদি ওভারঅল এনার্জি ট্রানজিশনের কথা যদি চিন্তা করি, আমাদের কিন্তু অনেক সিস্টেমই হবে কিন্তু ডিসেন্ট্রালাইজড সামনের দিনগুলোতে, বা হবে এটা বলতে পারছি না, বাট হওয়া উচিত গিভেন দ্য গ্রিড কনস্ট্রেন্ট কিংবা আমাদের প্রয়োজন বিভিন্ন অঞ্চল ভিত্তিক। তো সেগুলো কিন্তু স্মল স্কেল ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টগুলোতে ব্যাংকের আবার যথেষ্ট ভূমিকা আছে। সেখানে আবার ডিসকানেক্ট রয়েছে, ব্যাংকগুলো আবার সেই স্মল প্রজেক্টে ইনভেস্ট করতে খুব একটা ইন্টারেস্টেড না, কিংবা তারা এটাকে রিস্কি মনে করে। সো এক্ষেত্রে একটা জায়গা, বিকজ দিজ আর অনেক ক্ষেত্রে এসএমইর চেয়েও ছোট অনেক ক্ষেত্রে, সো এখানে ক্রেডিট এনহ্যান্সমেন্ট সাপোর্ট, কারণ তারা যেহেতু রিস্কি গ্রুপ অফ কনজিউমার হিসেবে ব্যাংক মনে করে, অন্যান্য অনেক দেশেই আছে ক্রেডিট এনহ্যান্সমেন্ট সাপোর্ট, ক্রেডিট রিস্ক গ্যারান্টি স্কিম, এ ধরনের স্কিমগুলোর কথা যদি চিন্তা করা হয় তাহলে ব্যাংকের জন্য এই ফাইন্যান্সিংগুলো অনেকটা ইজি হয়। এটা ব্যাপারটা এরকম না যে নতুন কোনো ইনস্ট্রুমেন্ট, এটা ইন্ডিয়াতে আছে, অন্যান্য দেশেও আছে। সো এটা রিস্কটাকে মিটিগেট করে, সো সেটা একটা দেখার জায়গা আছে। আর আমরা যদি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলি, টু বি অনেস্ট, দে আর ট্রেইনড টু লেন্ড মানি, টু দ্য প্রফিটেবল সেক্টর। সো বিজনেস অ্যাজ ইউজুয়াল যে প্র্যাকটিস, সেটা হচ্ছে তারা ট্র্যাডিশনাল সেক্টরে ফাইন্যান্সিং করে অভ্যস্ত। সো রিনিউয়েবল এনার্জি এফিসিয়েন্সি, আদার ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন প্রজেক্টস, সো অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকই ক্যাপাসিটি ডেভেলপ করেছে, লোকাল ব্যাংক, কিন্তু এখনও যখন আমি বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলি তাদের ক্যাপাসিটি গ্যাপ আছে, তারা নিজেরাই স্বীকার করে। ধন্যবাদ, আমি এখানে থামছি। আমরা সকলের কাছ থেকে শুনেছি, আমরা এবার একটু শুনবো, আমাদের সাথে আছেন শর্মিন নীলর, তার কাছ থেকে শুনবো, তারপর আমরা শেষের দিকে যাব। সকলকে শুভেচ্ছা। রিনিউয়েবল এনার্জি আসলে কি জিনিস বা এটা আমাকে কেন নিতে হবে, অর্থাৎ গ্রাহক পর্যায়ে আমি যে রিনিউয়েবল এনার্জিতে উদ্বুদ্ধ হব তার কারণ আমাকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। মানে আমার গ্লোবাল ইকোনমিতে বা গ্লোবাল এনভায়রনমেন্টে কন্ট্রিবিউট করবার বিশ্বাস করেন বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমি ডলফিন কেন মারা যাবে এবং তার জন্য আমাকে কেন মানে চিন্তা করতে হবে, আমি 60 টাকা কেজি চাল কিনতেই অস্থির হয়ে যাই, ডলফিনের চিন্তা আমাকে কেন করতে হবে বা ইলিশ মাছের চিন্তা আমাকে কেন করতে হবে, যে এই মাছটা আসলে আমি বছরে খেতেই পারি না। এটা তো খুব ন্যায্য প্রশ্ন না, এটা আমাকে জানতে হবে। আমি একটা অল্প সময়, কিন্তু আমার মনে হয় যে একটা উদাহরণ দিলে এটা হয়তো আমার মনেও থাকবে। আমাদের কুতুবদিয়া গেছি 2014 সালে, এবং সেটা গেছি একটা জাপানিজ টিমের সাথে, এনএইচকের একটা সাংবাদিক দল, যারা প্রতি 5-10 বছর পর পর কুতুবদিয়া এলাকায় যান এবং কুতুবদিয়া এলাকার
মানুষের যে জীবনযাপন সেই জীবনযাপন ওনারা পর্যবেক্ষণ করেন, তার পরিবর্তন বিভিন্ন কিছু পর্যবেক্ষণ করেন। তো সেই কুতুবদিয়া যেতে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের, ওটা কিন্তু খুবই রিমোট একটা এরিয়া ছিল 2014 যখন বলছি, বিভিন্ন প্লেনে গেছি, তারপরে মাইক্রোবাসে গেছি, মাইক্রোবাস থেকে চাঁদের গাড়িতে গেছি, চাঁদের গাড়ি থেকে নৌকায় গেছি, ট্রলারে গেছি, ট্রলার থেকে আবার ভ্যানে করে ইউএনও সাহেবের অফিসে গেছি। তো গেছি ওখানে ইউএনও সাহেবের অফিসে গিয়ে একটা অনার বোর্ড আছে, আপনারা যদি এখনও যান অনার বোর্ড তো সবসময় থাকবে। এরশাদের আমলে হচ্ছে প্রথম উপজেলাগুলো হয়, তার মানে ধরেন 83, 84, 85, 86 এই সময় কুতুবদিয়া উপজেলা হয়েছে। আপনি যদি অনার বোর্ডটা দেখেন 2014 পর্যন্ত কোনো ইউএনও 8 থেকে 9 মাস এর বেশি ওখানে টিকে নাই। একজন ইউএনও সাহেব ছিলেন, উনি 1992 থেকে 1996 পর্যন্ত তার কর্তব্য পালন করেছেন। আমরা হচ্ছে সন্দেহবাতিগ্রস্ত মানুষ, মানে ঘর পোড়া গরু বলতে যেটা বোঝায়। এক হচ্ছে কি হয়েছে 1992 থেকে 96-তে কী এমন তেলেসমাতি ঘটলো যে এখানে একজন ইউএনও সাহেব 4 বছর থাকলেন? দুটো ঘটতে পারে। একটা হচ্ছে 91-তে ওই যে ঘূর্ণিঝড়, এটা পুরো কুতুবদিয়া একদম শেষ, মানে কোনো কিচ্ছু অবশিষ্ট ছিল না। তাহলে পুরোটাই একটা পুনর্গঠন প্রক্রিয়া তৈরি হয়েছে 1991-এর পরে, 92 থেকে 96 এই সময়কালে। এই পুনর্গঠন প্রক্রিয়াকালে দুটো জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে পুরো লোকাল প্রশাসন, স্থানীয় প্রশাসন ওই ইউএনও সাহেবের নেতৃত্বে ঝাঁপ দিয়ে পড়েছেন সেখানে পুরো পুনর্গঠন প্রক্রিয়ায়। আরেকটা জিনিস হতে পারে, কি বলেন, কারণ এত টাকা এখানে এসছে যে সেখানে এক ধরনের গভর্নেন্সের একটা ইস্যু তৈরি হয়, রাইট? কুতুবদিয়ার কথা কেন বললাম? রিনিউয়েবল এনার্জিতে গেছি হচ্ছে ইউএনও সাহেব আমার পরিচিত ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের, উনি নিয়ে গেলেন, আপা আপনি চলেন আমার বাসায় থাকবেন, কারণ কোনো ভালো হোটেল নেই। তো ওনার বাসায় 3 দিন থাকলাম এবং 3 দিনে কোনো মোবাইল ফোন আমি চার্জ দিতে পারি না, কারণ বিদ্যুৎ থাকে না, ইউএনও সাহেবের বাসায়ও থাকে না। তো উনি ওনার জিপে করে নিয়ে গেছেন সমুদ্র পাড়ে, ওখানে উইন্ডমিল আছে। সমুদ্র পাড়ে উইন্ডমিল আপনি বুঝেন, বায়ুর মানে বায়ু মিল, সেটা একটা অপার্থিব সৌন্দর্যের জায়গা। আপনার প্রথমেই বন্ধু ওই যে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিল না, প্রিয় ইন্দিরা তুমি জানালা দিয়ে দেখো না, বন্যা দেখো না, তা বলে উঠতে পারবে যে কি সুন্দর, ওরকম আর কি। কী সুন্দর ঘটনা কি হলো, এই উইন্ডমিল চলে না। কেন চলে না? কারণ হচ্ছে এখানে 10 কোটি না 12 কোটি টাকা দেওয়া হয়েছিল, চাইনিজ টেকনোলজি, চাইনিজ ইঞ্জিনিয়াররা ওই সময় ওখানে ছিলেন। ওনারা 2009-10-এর দিকে এই গ্রিড লাইনটা চালু করে, মানে এই বিদ্যুৎ এই উইন্ডমিলটা চালু করেছিলেন। চালু করার পরে এক তো কুতুবদিয়ায় কোনো ধরনের গ্রিড লাইন নাই, যেটুকু আছে মানে কোনো ইলেকট্রিসিটি আসে না। এই বিদ্যুৎ কেন্দ্রটা চালু হওয়ার পরে উইন্ডমিলের আধা ঘন্টা পরে এটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হয়ে যাওয়ার পরে আবারও এখানে টাকা দেওয়া হয়েছে যাতে করে এটা চালু করা যায়। তাতে করে স্থানীয় মানুষজনের কি মনে হতে পারে? মনে হতে পারে যে এই বিদ্যুৎ বায়ু মিলটা, উইন্ডমিলটাই হচ্ছে তাদের সমস্ত এনার্জির সমস্যার হচ্ছে মূল কারণ। এই বিদ্যুতের পিছনে যদি খরচ না করা হতো বায়োমিলের মানে উইন্ডমিলের পেছনে, তাহলে আমি গ্রিড লাইনে সরকার ইনভেস্ট করতো, আমি গ্রিড লাইন থেকে পেতাম। ওনারা এখন কি করেন? ওনারা রাতের অন্ধকারে গিয়ে গিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে ওইটা করেন, নষ্ট করেন। ইস্যুটা যে রিনিউয়েবল এনার্জির সমস্যা না, ইস্যুটা যে টেকনোলজির সমস্যা, ইস্যুটা যে আমার যে টেকনোলজিকে আমি টেন্ডার দিয়েছি যে এই টেকনোলজি বসাতে হবে এবং যে গভর্নেন্স প্রক্রিয়ার মাধ্যমে দিয়েছে, ইস্যুটা যে সেটার, ইস্যুটা যে আমাদের ওই ইউরোপের রাস্তার পাশে সাস্টেইনড বাতাস প্রবাহে যে বিদ্যুৎ উৎপাদন হয়, আর আমার কোস্টাল বেল্টে যেখানে 150 কিলোমিটার পার আওয়ার বেগে ঝড় আসে, সেইখানে বিদ্যুৎ উৎপাদন হওয়া এবং উইন্ডমিলের সক্ষমতা, এই দুটো যে এক বিষয় নয়। এবং এই বিষয়গুলো বিবেচনা করা ছাড়াই যে আমি বিনিয়োগ করেছি, এটা তো আপনি ওই দরিদ্র কৃষক কেন বুঝবে আমাকে বলে তো? দরিদ্র লবণ চাষি কেন বুঝবেন? ফলে ভাই যে প্রশ্নটা করেছেন সেটা খুবই পার্টিনেন্ট প্রশ্ন। আমি যদি রুফটপে আমার সোলার এনার্জি দিতে হয় এবং সেটা যদি ইটকল থেকে আমাকে ঋণে কিনতে হয়, আপনি হিসাব করে দেখেন যে আমি ঢাকা শহরের ফ্ল্যাটে বসে পার ইউনিট বিদ্যুতের জন্য কত খরচ দিচ্ছি এবং উনি পার ইউনিট বিদ্যুতের জন্য কত খরচ দিচ্ছেন। উনার যদি আপনি ব্যাটারির রিপ্লেসমেন্ট, প্যানেলের রিপ্লেসমেন্ট সব যদি হিসাব করেন, তাহলে দেখবেন উনি পার ইউনিট বিদ্যুৎ খরচ আমার চাইতে বেশি দিচ্ছেন। হিসাব আছে রে ভাই। তাহলে আমি রিনিউয়েবল এনার্জিতে কেন যাব? কেন আমি গ্রিড থেকে আমি বিদ্যুৎ নিব না?
আমাকে তো এই প্রশ্নের গ্রাহক পর্যায়ে এই প্রশ্নের উত্তর দিয়েই আমাকে সমস্যার সমাধানে যেতে হবে না, তার মানে সোনার এনার্জি দিয়েই দিতে হবে। তাহলে আমার ডিসেবিলিটি ফিল্ডে মারুফ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, নট অনলি অ্যাজ এ সার্ভিস রিসিভার, আমি একজন বিনিয়োগকারী হিসেবেও এই ধরনের মানুষগুলোকে আমি এখানে আনতে পারি, হ্যাঁ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি যে আমরা অনেক দূরই কাজ করেছি, কিন্তু একটু ফিরে দেখারও, আমার মনে হয় দম নিয়ে ফিরে দেখারও একটু বিষয় আছে। যেটুকু কাজ করছি সেটুকু কি সততার সাথে করছি, সামনে এই সততার আশ্রয়টা নিয়ে সামনে আর কত দূর এগোতে পারবো। ধন্যবাদ। আমি ধন্যবাদ দিতে চাই আপনাদের ধৈর্যের জন্য, আর ধন্যবাদ দিতে চাই আপনাদের মনোযোগের জন্য। এবং এইটা একটা অনেক বড় কাজ, অর্থাৎ ন্যায্য জ্বালানির রূপান্তর, এটা একটা বিরাট কাজ। সেই কাজে আমাদের যেমন কারিগরি দিকে সহায়তা পাওয়ার জন্য আমাদের সহকর্মীরা আছেন, বন্ধুরা আছেন, সহযাত্রীরা আছেন, সবাই মিলে আশা করি যে দূরের রাস্তা কিন্তু খুব অসম্ভব ব্যাপার না যাওয়া। তো সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ আবারও। প্লিজ শেষ হলো।